যোগ্যতাটাই শেষ কথা নয়, পরিচালক যে আর্টিস্ট বা টেকনিশিয়ানস যাদের নিয়ে কাজ করলে কাজটা ভালো হবে ভাবেন, এই ধারণার বিরুদ্ধে গিয়ে যারা একটা স্বৈরতান্ত্রিক পরিবেশ তৈরি করে টলিউডের গরিমা এবং পরিবেশটাকে রোজ নষ্ট করছে, তাদের চাপে আমাদের এই হেয়ার ড্রেসার দিদি কালকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আত্মহননের পথ বেছে নেন এবং অত্যন্ত উপরওয়ালার কৃপা যে তিনি কোনো মতে প্রাণে বেঁচে গেছেন, হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বিষয়টা এই কারণে গুরুত্বপূর্ণ যে এই ঘটনা ঘটেছে একটা মানুষকে প্রাণে মারার মতোই কাজে মারা, পেটে মারা বা ভাতে মারার যে সুকৌশলী পরিকল্পনা টলিউডে কনস্ট্যান্ট ঘটাচ্ছে একটা অংশের মানুষ। আরজি করের দিকে তাকালে আমরা বুঝতে পারবো যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাজার রকমের দুর্নীতির অভিযোগ ওঠা সত্ত্বেও, তার বিরুদ্ধে প্রমাণিত লিখিত অভিযোগ যাওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী, যিনি এই অভিযুক্ত সন্দীপ ঘোষদের বিরুদ্ধে বন্দোবস্ত না নিয়ে যারা সন্দীপ ঘোষ সিন্ডিকেটের বিরুদ্ধেই আওয়াজ তুলেছেন, তা তিনি ডাক্তার হন, রোগী হন বা জুনিয়র ডাক্তার হন, তাদেরকেই কিভাবে টাইট দেওয়া যায় অগণতান্ত্রিক পদ্ধতিতে, বেআইনিভাবে, সেই পদ্ধতি কায়েম হয়েছিল এবং যার করুণ পরিণতি আমাদের এই তিলোত্তমা বা অভয়া ডাক্তার বোনের সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটেছে। আমি এই ঘটনার অবতারণা এই কারণে করতে বাধ্য হলাম যে আমাদের টলিউডেও মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানীয় মুখ্যমন্ত্রীর একজন স্নেহধন্য সন্দীপ ঘোষ বা কয়েকজন সন্দীপ ঘোষেরা আছেন, যাদের নির্দেশে যোগ্যতা থাকা সত্ত্বেও আর্টিস্ট এবং টেকনিশিয়ানস তারা কাজ পান না, যারা ক্রমাগত অন্যায় দেখেও মুখ বন্ধ করে থাকেন, সেটা টলিউডের ভেতরে বা পশ্চিমবঙ্গের সমাজে যা ঘটছে এটাকে মেনে নিয়ে যারা ভয়েতে চুপ করে থাকেন, তাদের কাজের পরিবেশ ঠিক থাকে এবং যারা যে কোনো রকমের অন্যায় বা অনৈতিক কাজের বিরুদ্ধে কথা বলেন, সেই টেকনিশিয়ানস ভাই হয় কখনো তাদের গিল্ড কার্ড কেড়ে নেওয়া হয় বা সাসপেন্ড করে দেওয়া হয়, বা তারা যাতে কাজ না পেতে পারেন তার বন্দোবস্ত করা হয়। ঠিক এইভাবেই আমাদের এই হেয়ার ড্রেসার গিল্ডের দিদি তিনি আত্মহননের পথ বেছে নিয়েছিলেন এবং কোনোভাবেই যাতে তিনি দুটো সৎ পথে রোজগার করে পরিবার নিয়ে বাঁচতে না পারেন, সেই পরিবেশ তৈরি করা হয়েছিল, যার ফলে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছিলেন এবং একটা সুইসাইড নোটও লিখে গিয়েছিলেন। আবার বলছি, উপরওয়ালার কৃপা যে তিনি বেঁচে যান। আমাদের এই সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে, এই থ্রেট কালচার থেকে বেরিয়ে আসতে হবে। কে কোন রাজনৈতিক দলের ধামাধারী সেটাই তার যোগ্যতা, এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। এই ঘটনা কিন্তু নতুন নয়। এই ঘটনা ঘটতে ঘটতে একটা মানুষ সে কিভাবে তার যোগ্যতা থাকা সত্ত্বেও সে কোণঠাসা হয়ে যেতে পারে, খালি পেটে তাকে চরম রাস্তা বেছে নিতে বাধ্য করে এই টলিউডের সন্দীপ ঘোষ বা ঘোষেরা, এই ঘটনা তার নিদর্শন। গতকাল রাত্রিবেলা থেকে আজ বিকেল 5টা অবধি দুটো থানা এফআইআর নেয়নি। প্রথমে হরিদেবপুর থানা, আমাদের এই দিদিভাইয়ের যেখানে বাড়ি, সেইখানে আজ দুপুর 1টা অবধি বসিয়ে রেখে দেওয়া হলো এবং তারপর জানানো হলো যে না, এখানে এফআইআর নেওয়া হবে না, রিজেন্ট পার্ক থানায় পার্শ্ববর্তী সেখানে যেতে হবে। সেখানে যাওয়ার পরেও এই একই পদ্ধতিতে টালবাহানা হলো, কিন্তু নতুন বিষয় খোঁজা হলো এবং যেখানে
আর একজন পুলিশের উচ্চপদস্থ এক কর্তাকে ইন্টারফেয়ার করবার জন্য ডেকে আনা হলো, এবং তারপর আমরা যখন আজকে কথা বলছি প্রবল চাপে আলটিমেটলি এফআইআর হলো। অর্থাৎ প্রমাণিত হলো যে শাসক দলের ঘনিষ্ঠ যারা এই দমন পীড়ন নিপীড়নের সঙ্গে জড়িয়ে থাকবে তাদের বাঁচাবার জন্যই, ঠিক যেমন টালা থানায় আরজি করের পাশে টালা থানায় যেমন অভিজিৎ মণ্ডল ওসিদের নিয়োগ বা তাদের কাজ, যেভাবে পুলিশ মন্ত্রী পুরো সিস্টেমটা চালাচ্ছে, ঠিক সেইভাবেই কিন্তু আমাদের টলিউডের যে সন্দীপ ঘোষেরা তাদেরও যেন বাঁচাবার জন্য দুটো থানা ঘুরিয়ে অবশেষে চাপে পড়ে এফআইআর। টেকনিশিয়ানস যারা রয়েছেন, যারা ক্যামেরার পেছনে থাকেন, তারা ছাড়া যারা ক্যামেরার সামনে আমরা যারা থাকি আমরা কেউই না। আমাদের একসঙ্গে কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়, তবে কোনো সিনেমা বা সিরিয়াল বা ওয়েব সিরিজ বা যে কোনো অডিও ভিজুয়াল প্রজেক্ট সেটা তৈরি হয়। এবং আমরা একে অপরের দুঃখে পাশে দাঁড়াই। আমরা কেউই চাই না যে একদিনও স্ট্রাইক হোক বা শুটিং বন্ধ হোক বা আমাদের টেকনিশিয়ান ভাই বা আর্টিস্ট তারা কেউ বিপদে পড়ুন। আমরা এই মুহূর্তে আমাদের এই প্রেস মিটের কারণ যে এই তালিবানি পদ্ধতি বন্ধ হোক। এই প্রত্যেকটা প্রতিষ্ঠানে পশ্চিমবঙ্গে এই যে থ্রেট কালচারে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পুলিশ মন্ত্রী স্নেহধন্য যারা সন্দীপ ঘোষেরা রয়েছে, অবিলম্বে তাদের কড়া শাস্তি হোক। জানা গেছে যে আলটিমেটলি যে প্রেসারে এফআইআর হয়েছে সেই সময় আমাদের এই হেয়ার ড্রেসার দিদিভাই যিনি কাজ হারিয়েছেন যোগ্যতা থাকা সত্ত্বেও, টলিউডের সন্দীপ ঘোষেদের অপছন্দের মানুষ বা সত্যের পথে চলা মানুষ বলে তার পরিবারের পাশে আমাদের টলিউড থেকে আমাদের আর একজন গুণী শিল্পী সুদীপ্তা চক্রবর্তী, তিনি কনস্ট্যান্ট ছিলেন। আর একজন গুণী শিল্পী বিদিতা চক্রবর্তী, তারাও ছিলেন, বাকি অন্যান্যরাও ছিলেন। তাদের চাপে তার পরিবারকে ভয় দেখিয়ে বা গুলিয়ে দিয়ে পছন্দ মতো এফআইআর বা এফআইআর না করবার জন্য যে উদ্দেশ্য ছিল সেটা সাকসেসফুল হতে পারেনি। 11 জন প্লাস আরো কয়েকজনের নামে এফআইআর এসেছে এখনো আমাদের কাছে, এবং মিডিয়ার বন্ধুরা যারা রয়েছেন তাদের কাছে এখনো সেই কপিটি এসে পৌঁছয়নি। এলেই জানতে পারা যাবে কি কড়া থেকে কড়া শাস্তি যাতে হয়, তাতে মানুষ বাঁচবেন, শুধু টলিউড বাঁচবে এরম নয়। যারা টলিউডের যে উন্নত গুণাবলীর যে পরিবেশ দেখে এসেছিলেন সেটা বাঁচবে, শুধু নয় বাঁচবে মানুষ, বাঁচবে মানুষের যোগ্যতা, বাঁচবে সবটা, বাঁচবে প্রাণ। আমরা কড়া থেকে কড়া শাস্তি চাইছি। শুধু এই হেয়ার ড্রেসার গিল্ডে যে কটি নাম এসছে শুধু সেই কটি নাম নয়, আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়া এবং বহু বছর ধরে গুণমানের সঙ্গে যিনি ভারতবর্ষের মানচিত্রে অত্যন্ত পরিচিত শ্রদ্ধেয়া রূপা গাঙ্গুলি রয়েছেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত মানুষ। তিনিও এই ইন্ডাস্ট্রিতে ওই একই ঘটনার শিকার প্রায় আমি বা আমরাদের মতো। যারা যোগ্য তিনি আর্টিস্ট হোক বা আমাদের বন্ধু ভাই দিদি বোন টেকনিশিয়ানস হোক, এই টলিউডের সন্দীপ ঘোষেদের যারা খুশি করবে না বেনিয়মে চলে তাদের কাজ কেড়ে নাও, পাতে মারো, পেটে মারো। তাই যারা নেপথ্য থেকে এই হেয়ার ড্রেসার গিল্ড, হয়তো যাদের নামে এই এফআইআর এ বা আমাদের এই হেয়ার সুইসাইড নোটে যাদের নাম লিখে রেখে দিয়েছেন, এমনটাও হতে পারে যে তাদের সরাসরি সবাই হয়তো দোষী নয়। কারণ এই টলিউডের যারা সন্দীপ ঘোষেরা রয়েছেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য, যাদের নির্দেশে টলিউডে কোন ডিরেক্টর কাজ করবে, কোন আর্টিস্ট কাজ করবে, কোন টেকনিশিয়ান কাজ করবে, কবে শুটিং হবে বা হবে না, এই ফতোয়া জারি হয়, তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো দিন বিভিন্ন অভিযোগের এই সন্দীপ ঘোষেদের মতোই আরো যারা যারা রয়েছেন টলিউডে তাদের সরাননি। অর্থাৎ অন্যায়কে প্রমোট করে যাওয়া হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। আমরা চাই তাদের ভয়েতেই এই হেয়ার ড্রেসার গিল্ডে, যাদের নামে হয়তো অভিযোগ রয়েছে, আমরা নিজে বিশ্বাস করি যে তারাও কিন্তু এই যে দিদিকে কাজ থেকে যে সরিয়ে দেওয়ার ফতোয়া জারি করেছিলেন, এখন অনেকেই যেটাকে অন্যায় বলছেন বা দেখতে পাওয়া যাচ্ছে তার সুইসাইড নোটে, হয়তো তারাও এই সাসপেন্ড করতে বাধ্য হয়েছিলেন ওই টলিউডের সন্দীপ ঘোষেদের নির্দেশে, না হলে তাদেরও কাজ চলে যাবে। এই ভয়াবহ পরিবেশ রয়েছে, বাকিটা আইন মেনে হবে, আইন দেখবে। কিন্তু এদের মাথা যারা রয়েছে এই সন্দীপ ঘোষেদের, তাদের বিতরণ করা দরকার এই সভ্য সমাজে চলা প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে, যেখানে থ্রেট কালচার চলছে এবং পুলিশি ঘেরাটোপে তাদের বাড়বাড়ন্ত চলছে। আপনাদের বাকি কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, রূপা গাঙ্গুলি বা আমি যারাই রয়েছি আমরা উত্তর দেব। আমি একটা ছোট নোট বলি, সেটা হচ্ছে যে অন হয়েছে। হ্যাঁ, একজন মানুষ হঠাৎ তার সঙ্গে মানে তার সম্বন্ধে শোনা গেল যখন আমি 2012-13 নাগাদ আমি কলকাতায় ফিরলাম, বম্বের কাজ ছেড়ে একটা পর একটা কাজ করছিলাম, সেগুলো শেষ করে বাড়ি ফিরলাম। এখানে তখন টানা 12-13 2014 আমি টানা মানে 2-3 শিফটে করে শুটিং করছি, অনেকগুলো সিনেমা পর। তো সেখানে এসে রিয়েলাইজ করলাম যে একটা ওয়ার্ক কালচারের একটা ভীষণ কি বলবো ডিজেনারেশন। হতবাকি লাগতো। প্রথমে ভাবতাম যে ঠিক আছে, বম্বে থেকে এসছি, এত বছর ধরে 7-8 বছর বম্বেতে কাজ করে যেটা হয়, একটা কাজের একটা সিস্টেম তৈরি হয়ে গেছে, সেরকম ভাবে কাজ করতে হতো, আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। আর আমি চিরকালই ভীষণ পার্টিকুলার, ভীষণ সিস্টেম্যাটিক পেতে, নিয়ম মেনে পাংচুয়াল এভাবে কাজ করার অভ্যেস। তো সেখানে আমি এসে একটু হতচকিত হয়ে গেছিলাম। তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম যে একটা লোক আছে, সেই লোকটা নাকি মাননীয় মুখ্যমন্ত্রী খুব কাছে, একজন এমএলএরও খুব ভাই হবেন, এবং তিনি ওই একটা টেকনিশিয়ানের কার্ড বানিয়ে নিয়েছেন, একটা অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ানের কিছু একটা কার্ড বানিয়ে নিয়েছেন। তো তিনি এখানকার মহারাজা। আমি এটা বুঝতে পারলাম না যে মানে এত বছর ধরে যে ইন্ডাস্ট্রি, তার গরিমা, সেখানে এত সিনিয়র মানুষ আছেন যারা সম্পূর্ণভাবে তাদের জীবনটাই দিয়ে দিয়েছেন এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থেকে। তারা টেকনিশিয়ানস হতে পারেন, তারা আর্টিস্ট হতে পারেন, তারা হেয়ার ড্রেসার টিম, হোয়াট এভার, মানে স্পট বয়েজ। কিন্তু সবের ঊর্ধ্বে একটা লোক বসে ছুরি ঘোরাচ্ছে, তার নাম ওই বিশ্বাস, যাকে একেবারেই বিশ্বাস করা উচিত না। কিন্তু কি আশ্চর্য যে তার ভয়ে সবাই কাঁটা। আমি আস্তে আস্তে দেখলাম যে শুটিংটা কালকে ক্যান্সেল হবে কেন, বললো না আজকে ওই মিটিং আছে, তো সবাইকে মিটিংয়ে যেতে হবে। মানে এখন এমনই একটা সিচুয়েশন হয়ে গেছে সারা পশ্চিমবঙ্গে, যেভাবে আমরা আরজি করের বিষয় নিয়ে সারা রাজ্য জুড়ে উত্তাল, সারা দেশ এবং বিশ্বতেও বহু মানুষ সত্যিই উত্তাল হয়ে পড়েছে। একজন বলেছিল, একটি বাচ্চা ছেলে বলেছিল যে সাহসটাও সংক্রামক। তো আমার মনে হয় সাহসটা আস্তে আস্তে সবার মধ্যেই বেড়ে আসা উচিত। এভাবে একটা মেয়েকে তুমি 3 মাস ধরে তাকে একটা ঘোরালো পেঁচালো কারণ দেখে তুমি তাকে সাসপেন্ড করে দিলে। আচ্ছা, সে 1 মেতে সাসপেন্ড হয়েছে, 1 মে চলে গেল, জুন চলে গেল, জুলাই চলে গেল, তারপরেও তাকে কাজ করতে দেওয়া যাবে না। নতুন প্রজেক্ট আসছে, তাকে বলা হচ্ছে তুমি আজকে তার একটা শুটিং শুরু কথা ছিল, কাল রাতে তাকে জানানো হয়েছে যে না, আপনি শুটিংটা করতে যেতে পারবেন না। প্রোডাকশন ম্যানেজারের ওখান থেকে ফোন করে বলা হয়েছে যে না ভাই,
তোমায় নেওয়া যাচ্ছে না, বারণ করা আছে। এবার ওখানে কদিন ধরে ও যাতায়াত করছিল সব জায়গায়, তখন ও পরিষ্কার, ও এবং আরেকটি মেয়ে আছে আমাদের, টিভিতে আজ সকালবেলা তাকে দেখাচ্ছিল, ওদেরকে একটু ক্লাব করে দিয়েছে আলাদা আলাদা করে, বেশ কিছু লোককে খুব হ্যারাস করা হচ্ছে এবং তাদের পরিষ্কার বলা হয়েছে যে দেখবো তোমার কার্ডটা কি করে থাকে। এবার একটা টেকনিশিয়ানের কার্ডটাই তো সবচেয়ে বড়, মানে যেভাবে জব কার্ড কেড়ে নিয়ে ভোটার সিস্টেম হয় এখানে, সেভাবে তুমি টেকনিশিয়ানের কার্ড কেড়ে নিয়ে তাকে তুমি পেটে মারবে? আর এই সাহস, এই দুর্দণ্ড সাহসটা এই লোকটা পায় কি করে? প্রতিটি লোককে টেকনিশিয়ানদের শুটিং বন্ধ করে দিয়ে তাদেরকে যেতে হবে মাননীয়ার মিছিলে। তাহলে ভাই সবাই মিলে সারা রাজ্য জুড়ে একটাই স্লোগান গাই, ভোর হলো দোর খোলো, যাও গিয়ে মঞ্চে গিয়ে সাদা নীল চটি চাটো। সবার তাহলে সব পুরো ফ্রেটার্নিটি, পুরো মানে পশ্চিমবঙ্গের যে কটা অ্যাসোসিয়েশন ইন্ডাস্ট্রি যা যা আছে সবার তাহলে একটাই কর্ম এখন সকাল থেকে গিয়ে। এটা সম্ভব নয়, তো কোনোদিনই সম্ভব না। কেন কেন হবে এরকম ভাবে? কি কারণে ওকে, ওর সাসপেনশন যদি করেও থাকে, ফেডারেশন যদি কোনো নিয়ম বার করে, যেটা আমি খুবই মানে একেবারেই মানি না, কদিন আগে রাহুলকেও এরকম করা হলো, উইচ ইজ নো ইউজ, রাহুল ডিরেক্টরকে একই জিনিস করা হলো, সেটা খুব অন্যায় করা হয়েছে। অদ্ভুত অদ্ভুত নিয়ম, ফেডারেশনের নিয়মগুলো শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন। অদ্ভুত অদ্ভুত নিয়ম। লাগবে 20টা ছেলে, 20টা লোক, 20 জন লোক লাগবে টেকনিশিয়ান, নিতে হবে 40 জন। ভাই একটা ছোট প্রডিউসার একটা ছোট প্রোগ্রাম করছে, তাকে ছোট টিম নিয়ে সে বাইরে চলে শুটিং করে আসবে। এগুলো তো কোনোদিন আমাদের এরকম ছিল না, এ রাজ্যে এরকম কোনোদিন ছিল না যে মিটিং মিছিল হলে, রাজনৈতিক মিটিং মিছিল হলে সেখানে সবাইকে যেতে হবে, এসব কোনোদিন ছিল না। আমরা কোনদিন যাইনি বস, কোনদিন এসব ছিল না। কি উদ্ভট উদ্ভট সব, একটা ভাঙা গাড়ি, তোষ্য গাড়ি, গাড়ির যে অ্যাসোসিয়েশনটা আছে, তোষ্য গাড়ি খারাপ ভাঙা, সেই গাড়িটাই নাকি নিতে হবে, তবে না হলে ব্যাস শুটিং বন্ধ। মানে একমাত্র আর্টিস্টরা নিজেদের গাড়ি নিয়ে আসতে পারে, অন্য কোনো গাড়ি, ওই গাড়ি একটা ভাড়া তোমায় করতে হবে, সেটা যত ভাঙাই হোক না কেন, না লাগলেও বসিয়ে রাখবে। টেকনিশিয়ানদের যাদের লাগবে না তাদের বসিয়ে রাখবে। এই যে একটা অদ্ভুত একটা সিস্টেম, যে যারা আমার হাতের তলায় রইল তাদেরকে আমি যাতে সারা মাসে একটা মোটা টাকার ব্যবস্থা করে দিতে পারি, কাজের ব্যবস্থা করে দিতে পারি, সেই ব্যবস্থা আমি দেখে নেব। দায়িত্ব নিয়ে বেছে বেছে একে নিতে হবে, তাকে নিতে হবে, পাঠাবো। আর বাকিরা যতক্ষণ আমার পায়ে তেল মারবে, আমার চটিটা চাটবে, ততক্ষণ অবধি আমি তাদেরকে ঘরে বসিয়ে মরতে হয় মর তোরা, এই অবস্থায় নিয়ে গিয়ে ফেলবো। এই সিস্টেম পশ্চিমবঙ্গে চলতে পারে না। এবং সিস্টেমের মাথা যে অবিশ্বস্ত বিশ্বাসরা, যাদের ভালো নাম দিয়েছে সন্দীপ ঘোষ, একদম ঠিক নাম দিয়েছিস, এইসব লোকেদের মানে পৃষ্ঠপোষকতা করেন আর তারা মমতার সঙ্গে ঘুরে থাকেন। কি কি দৈব শক্তি বলে এই ভদ্রলোক এতদিন ধরে এখানে করে খাচ্ছেন, আমি সেটা বুঝতে পারছি না। মাননীয় মুখ্যমন্ত্রীকে একটু লজ্জা হয় না? রাহুলের কেসটা পরে যখন গৌতম দা এবং বুম্বা ঠিক করলো যে পুরো কেসটা হ্যান্ডেল করবে, তখন তো মাথা একটুখানি ভড়কি দিয়ে ঘুরিয়ে দিল, কারো কিছু উপায় নেই, স্টুডিও শুটিং চালু করতে হবে, তা করে দিল চালু। তখনও কি ওনার শিক্ষা হলো না যে দেখে সরা? আর কটা মরলে? আর কবে? আর কবে? আর কটা মরতে হবে? কজন মানুষের মৃত্যু দেখতে চান আপনি কোণের মধ্যে? আর আপনাদের একটা পরিষ্কার করে বলে যাই আজকে, আমি বেশি তো কথা বলা হয় না আপনাদের সঙ্গে, এই আরজি করের পরিস্থিতি শুধু একটা আরজি করের জন্য নয়, আরজি কর হচ্ছে একটা সলতে জ্বলে গেছে, তাই না? জাস্ট জ্বলে উঠেছে। এত বড় বারুদের স্তূপ জমেছিল দিনের পর দিন, দিনের পর দিন। এই রাজ্যে 30,000-এর মতন মহিলা নির্যাতনের বছরে বছরে এটা রেকর্ডে পাবেন না আপনারা। আমার কাছে যেদিন অব্দি রেকর্ড যখন দিত তখন অব্দি আমার কাছে সেই রেকর্ড গুলো আছে। তারপর তখন রোজই টিভিতে যেটুকু যেটুকু দেখতে পাই। দিস ইজ টু মাচ। এভাবে চলতে পারে না। সবাই মিলে আওয়াজ তোলো, সবাই মিলে আওয়াজ তোলো। জনসাধারণ যেভাবে আওয়াজ তুলেছে, যেভাবে সাহস সঞ্চার করতে পেরেছে, একটি মেয়ে অভয়া বলুন, তাকে তিলোত্তমা বলুন, সেটা ছোট্ট আমাদের কন্যার সম। আমি মা, তাই আমার বাজে বাজে ওদের দেখলে মানে ওদের কথা ভাবলেই কিরকম মুখে চোখের জল চলে আসে। আমাদের মতো এই ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কি অবস্থায় দিনের পর দিন রাস্তায় দাঁড়িয়ে আছে, আন্দোলন করে যাচ্ছে।
রাতের পর রাত তারা ঘুমোয় না, রাস্তায় আন্দোলন করছে, তারপর আবার অভয়া অভয়া ক্লিনিক চালাচ্ছে, তারপর কোথায় বন্যা সামলাতে সেখানে ব্যবস্থা দিতে চলে গেছে। তো এই যে ওরা যে একটা দুনিয়া নতুন করে জাগিয়ে দিল পশ্চিমবঙ্গ, এবারে পশ্চিমবঙ্গকে আমাদের সবাইকে একত্রিত হয়ে সাহস সঞ্চার করে জেগে উঠতেই হবে। কিছুদিন আগেই এই ফেডারেশনের তরফ থেকে এই শরৎ বিশ্বাস আর টিম বেশ কয়েকজন আইনজীবীদের নিয়ে একটি প্রেস কনফারেন্স করেছিলেন এবং তারা বলেছেন যে মহিলাদের নিরাপত্তা, আমাদের এখানকার অ্যাসোসিয়েশনের মহিলাদের নিরাপত্তার জন্য সুরক্ষা বন্ধু বলে একটি প্রকল্প তারা করছেন। তাহলে এতদিন ধরে যে ঘটনা এবং এই ভদ্রমহিলা দিদির সঙ্গে যে ঘটনা ঘটলো, সুদেশনা দিদা তারা আজকে গেছেন, এটা তারা কেউ জানতেন না যে এতদিন ধরে এই ধরনের ঘটনা ঘটছে এবং তারা এফআইআর নিয়ে এত জটিলতা, গতকাল থেকে ঘটনাটা ঘটেছে, এত জটিলতা? না না, সুদেশনারা, আমি তো সেটাই ভাবছি, মানে একটা সময়ে এরা অনেকেই মাননীয় কাছে সবসময় পাশে থাকতেন, মঞ্চতে বসতেন, অনুষ্ঠানে যেতেন, ফলে অনেকেই একটা তাদের একটা বিশ্বাস জন্মেছিল যে একটা নতুন কিছু আমরা পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রিতে দেখব। রাহুলের কেস তো হলো, তখন তো সবাই লড়লো, কিন্তু সেই সময় থেকেও তো এই মেয়েটা এই অবস্থায় ছিল, যে যার মতন করে সামান্য একটু আধটু করে সাহায্য করেছে। কিন্তু এ তো ওরা সবাই সব জানে, সবাই সব জানে। দেখুন, জানে না বলে কেউ নেই। এই ইন্ডাস্ট্রির একটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বলি, সেটা হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালস, আমাদের কোনো মাস মাইনের চাকরি নেই। মানে খুব বড় যদি কোনো সিরিয়ালের কোনো মান্থলি সিস্টেম না যায়, তাহলে সে মাস মাইনের কোনো চাকরি নেই। এবার সবই ডেইলি ওয়েজের মতন কাজ করতে হবে। তো সেখানে প্রত্যেকেরই একটা কাজের কম্পিটিটিভনেস থাকবে, সেটা ভালো কাজ হতে পারে, সেভাবে ভালো করে করো, তোমাকে আরো বেটার লোকে নেবে না। আমি কত ভালো করে পারফর্ম করি বা কাজ করি, মানে আমি কত সিনসিয়ার একটা টেকনিশিয়ান, সেই জন্য তাকে নেওয়া হবে তা নয়। কত সিনসিয়ার একটা হেয়ার ড্রেসার, সেই জন্য তাকে নিতে হবে তা নয়। একটা টিম মাথার উপর বসে বলে দেবো ওকে নে, ওকে নে, ওকে আটকা, ওকে ফেল, এটা দিনের পর দিন চলে যাচ্ছে। আজকে নয়, আমি 2012, 13, 14 যখন ঢুকলাম, আমি তখন থেকে নোটিস করেছি এগুলো ছিল না, কিচ্ছু ছিল না পশ্চিমবঙ্গের। আমাদের ইন্ডাস্ট্রিতে কিছু ছিল না, রাজনীতিতে বাইরে কি ছিল আমি জানি না, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা এগুলো কোনোদিন দেখিনি। দেখেছিস তুই? আমার তো কোনোদিন মনে পড়ে না এরকম মঞ্চতে যেতে হতো কাউকে, নেভার। সবাই সব জানে, তুমি যাদের নামটা বলছো তারা সবাই, তারা আরো অনেকে আছে, সবাই এখনো মুখ খুলছে না। নাম করা বেশ কয়েকজন আইনজীবীদের নিয়ে বসে তারা বললেন যে তারা অ্যাসিওর করলেন যে আর কোনো সমস্যা হবে না, আমরা এটা করে দিচ্ছি। সবাই জানে, সবাই সবকিছু জানে। ওই যে বললাম, ওই একটা ওপরে কে আছে বসে, দৈব শক্তি, নীল আর সাদা রঙের হাওয়াই চটি, তার ভয় 90% মানুষ আজকে পশ্চিমবঙ্গে মুখ খোলে না। দেখুন, আমার যে প্রসঙ্গটা নিয়ে রূপাদি বললেন, আমার জাস্ট সামান্য একটা জিনিস অ্যাড করবার আছে। এখানে যা নিয়ম তৈরি হয়, সেই নিয়মটাই হচ্ছে এই টলিউডের মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য যারা সন্দীপ ঘোষ রয়েছেন, তাদের অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ মুখ খোলে তাদের টাইট দেওয়ার জন্য। এখানে কাজ পাওয়ার সঙ্গে যোগ্যতার সম্পর্ক নেই, এটা প্রমাণ করেছেন এই টলিউডই সন্দীপ ঘোষেদের বাহিনী। এবং যে প্রশ্নটা আপনি করলেন যে যারাই রয়েছেন এখানে, অনেকেরই নাম দেখতে পাওয়া গেছে যে অনেক পরিচালকাও ঘুরে বেড়াচ্ছেন। তাদের কাজটা হচ্ছে যে অশান্তিটা যাতে না বাড়ে সেই খেয়াল রাখা। অশান্তি কেন, যাতে এই অসুখ না ছড়ায় এই খেয়াল রাখা নয়। দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গে যে সরকারি যখন ছিল, তখন কিন্তু কখনো পর্যন্ত সম্পূর্ণ রাজনৈতিক অঙ্কে অডিও ভিজুয়াল, এই সিনেমা, টেলিভিশন, তার টেকনিশিয়ানস থেকে আর্টিস্ট নির্বাচন হবে এমন কোনোদিন ভাবনার মধ্যে ভারতে কোথাও নেই। কিন্তু এখানে মিছিল ভরাবার লোক, ইলেকশনে শাসক দলের দুর্নীতিকে ভুলিয়ে দেবার জন্য ঝকঝকে মুখেদের দিয়ে প্রচার তৈরি করবার যে সিস্টেম, এবং সমাজে যা অন্যায় চলছে, টলিউডে যে টেকনিশিয়ানস বা যে আর্টিস্ট কাজ করেন তারা তো সমাজ থেকেই আসে।
সেই সমাজে ঘটা শাসক দলের যে যে অন্যান্য অন্যায়, সেইটাকে নিয়েও টলিউডে যারা আলোচনা করতে চাইবেন তাদেরও দমন করার জন্যই নানা নিয়ম নিয়ে আসা হয়। এখানে মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য কোনো নিয়ম আনা হয় না। যদি আনার চেষ্টা হতো তো তাহলে টলিউডের এই সন্দীপ ঘোষদের দিয়ে এই ইন্ডাস্ট্রিটাকে কি করে আর্টিস্ট বলুন বা টেকনিশিয়ানস বলুন তাদের কি করে কবজা করা যায় বা নিধন করা যায়, তাদের কি করে পেটের ভাত কেড়ে নেওয়া যায়, এই প্রক্রিয়া ক্রমাগত চলতো না। বা এটা দেখেও পশ্চিমবঙ্গে পিয়ানো বাজাতে জানা, পশ্চিমবঙ্গে ছবি আঁকতে জানা, পশ্চিমবঙ্গে প্রচুর কবিতা লিখে বইয়ের আকারে প্রকাশ করে পুরস্কার পাওয়া সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনি এদের হাতে টলিউড দিতেন না। তিনি চান যে এইভাবেই অন্যায়টা ঘটে যাক, আমার যারা তাবেদার তারাই রাজত্ব করুক, সেটা অফিসে হোক, আদালতে হোক, আরজি করে হোক, বাকি হাসপাতালে হোক, টেন্ডার ভেন্ডার সিস্টেম, রক্ত টাকা পয়সা, সত্যবাদীদের মুখ বন্ধ করে দাও। যারা মিছিল মিটিং করছে তারা চান ওই যে ফতোয়া বেরিয়েছে না, যা যা প্রতিবাদের যে স্লোগান তিলোত্তমাকে নিয়ে রয়েছে তার উপরে যেমন চুনকাম মেরে এটাকে বন্ধ করবার চেষ্টা করছেন, আমাদের টলিউডেও এই প্রত্যেক মুহূর্তে কাজ কেড়ে নিয়ে ওই চুনকামটা দিয়ে পেট খালি রেখে দেওয়া যায়। এটাই হচ্ছে তাদের প্রসেস। এইখান থেকে আমরা যদি না বেরোই আমাদের রাজ্য শেষ হয়ে যাবে। আমাদের অত্যন্ত গুণমানের গর্বের সত্যজিৎ মৃণালের হাত ধরে, ঋত্বিকের হাত ধরে যে টলিউড সারা পৃথিবীর কাছে, ভারতবর্ষের কাছে সম্মান নিয়ে এসেছে, সেই সম্মান কলুষিত হয়ে যাবে, শেষ হবে পশ্চিমবঙ্গ। তোমার প্রশ্নের উত্তরে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে সর্ষের মধ্যে ভূত, বুঝলে? এই যে ইংরেজিতে কথা আছে না, ভূত আছে। রূপাদি যেটা বললেন যে সোর্স, এই সোর্সের মধ্যেই ভূত। সো দিস ইজ দ্য আলটিমেট ফ্যাক্টর আর কি। এখান থেকে আমরা সবাই বেরোতে চাই, মানে যা ঘটনা ঘটছে, না হলে আরো অন্য কাউকে পেটের ভাতের দায়ে আমি জানি না প্রচুর মানুষ এইভাবে গিল্ড কার্ড হারিয়েছেন। মেন অস্ত্র হচ্ছে এই সন্দীপ ঘোষেদের হাতে টলিউডে কাজ করবার জন্য টেকনিশিয়ানস ভাইদের গিল্ড কার্ড থাকে। যেমন গাড়ি নিয়ে বেরোতে গেলে ড্রাইভিং লাইসেন্স লাগে, ঠিক তেমন এই গিল্ডগুলোর মাথায় যে ফেডারেশন বসে রয়েছে, কাজ কে করতে পারবেন না তাদের জন্য একটা লাইসেন্সের মতো গিল্ড কার্ড থাকে। আর এই গিল্ড কার্ড দেয় হচ্ছে এই ফেডারেশনে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য এই সন্দীপ ঘোষেরা। এবং কোন পরিচালক, আবার বলছি, তিনি কোন টেকনিশিয়ানসদের পছন্দ মতো নিয়ে শুটিং করতে পারবেন, কোন ভালো যোগ্যতার টেকনিশিয়ানদের তিনি চান, সেইটাকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে এই ফেডারেশনের সন্দীপ ঘোষেরাই তালিবানি লিস্ট বানিয়ে দেয়। আমাদের প্রচার আমাদের হয়ে অমুক তমুক এরাই করেন, এদেরকেই কাজ দেওয়া হোক, 30 দিনে 30 দিন এরাই কাজ করবে। আর যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, সেটা এই টলিউডের ভেতরে এই সন্দীপ ঘোষদের সিন্ডিকেটের বিরুদ্ধে যারা অন্যায়ের কথা বলে, বা সমাজে যা যা অন্যায় হচ্ছে সেটাকে নিয়ে যারা কথা বলে, তাদের পেটে মারো, ভাত কেড়ে নাও, পেট খালি হয়ে গেলে মুখ বন্ধ থাকবে। মুখ বন্ধ হতে হতে একদিন প্রাণটাও বন্ধ হয়ে যাবে। আমরা চাই এটার বন্ধ হোক। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কদিন আগেই যে দীর্ঘ স্ট্রাইক হলো, তারপরেও তিনি আন্দোলনকে চুবড়ি চাপা দিয়ে ঠান্ডা করলেন। এখনো যেমন ক্ষোভ চলছে ডিরেক্টরদের মধ্যে, তারা অনেকে প্রাণ ভয় বা তাদের পরিবার পশ্চিমবঙ্গে থাকে বলে এই টলিউডের সন্দীপ ঘোষেদের সরাবার করার জন্য তাদের নাম মুখে আনতে পারেননি। কিন্তু আজকে যদি তারা পিছিয়ে থাকেন তো তাদেরও কিন্তু কোনো করুণ পরিণতির রাস্তা বেছে নিতে হবে। তা পশ্চিমবঙ্গের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট ভালো বুঝে মুচকি মুচকি হাসছেন। আমাদের তার বিরুদ্ধে পদধ্বনি তুলতে হবে। ডিরেক্টরস গিল্ডেরও যে বিষয়টা উঠেছিল মাঝখানে, যে কমপ্লেনটা উঠেছিল, সেখানেও কিন্তু একই একটা জিনিস উঠেছিল বেসিক্যালি। সেটা হচ্ছে খুব নামজাদা একজন প্রোডাকশন হাউসের সঙ্গেও কাজ করছিল বলে, তাই জন্য সবাই মিলে ইন্ডাস্ট্রির বড় বড় লোকেরা তার জন্য ঝাঁপিয়ে পড়লো। কিন্তু আরো অনেক ঘটেছে, তার আগেও ঘটেছে, কদিন আগেও ঘটেছে, কিন্তু সেই জন্য কেউ আর মুখ ফুটে বলতে
আসতে পারেনি সাহস, আগে পরে প্রচুর মানুষের প্রচুর ক্ষেত্রে করছে। এবার প্রশ্ন হচ্ছে, এটা কি বোঝা যাচ্ছে যে ভয়ের বাতাবরণটা কতটা অবধি কোন মাথার ডগা পেরিয়ে গেছে, যে বড় বড় নামি দামি মানুষরা যারা তাদের কর্মক্ষমতায় তারা নামি, তারা তাবেদারি করে নামি নন, আসলে তারা সত্যিই ভালো ভালো নামি গুণী শিল্পীরা, তারা ডিরেক্টররা, পরিচালকরা, তাদের জানেন দম বন্ধ করা অবস্থা, দম বন্ধ করা অবস্থা ভালো ভালো পরিচালকদের। এবং শুটিং যাতে বন্ধ হয়ে যায় সেই ধরনের পরিবেশ তৈরি করবার জন্য দুর্ভাগ্যজনকভাবে আমাদের বন্ধু, আমাদের ভাই, আমাদের দিদি, বোন, টেকনিশিয়ানদের ওপর ফতোয়া আসে যে এইখানে আপনারা এই ধরনের দাবি তুলুন, এবং সেই দাবি যদি পূরণ না করতে পারা যায় শুটিং বন্ধ হয়ে যায়। কিন্তু যাদের দিয়ে করানো হয় আমরা প্রত্যেকেই বিশ্বাস করি এবং জানি যে তারা কোনোদিন চান না কোনো শুটিং, কোনো প্রযোজক তারা বিপদে পড়ুন, তারা লোকসানে পড়ুন, কোনো পরিচালক তারা সর্বনাশ হয়ে যাক, তাদের এটা কোনো টেকনিশিয়ান চান না। কিন্তু যেহেতু টেকনিশিয়ানদের কাজ করে খাবার যে লাইসেন্স বা গিল্ড কার্ড, এটা ওই ফেডারেশনের সন্দীপ ঘোষেদের হাতে, তারা এটা না করলে তাদেরও কাজ বন্ধ হয়ে যাবে। তাই তাদের দিয়ে, তাদের অন্য সহকর্মীদের, তাদের দিয়ে তারা অন্য প্রযোজক এবং পরিচালকদেরও ক্ষতি করবার জন্য ওই নির্দেশ বা ফতোয়া মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য সন্দীপ ঘোষেরা এই টলিউডে চালিয়ে যাচ্ছেন। স্বরূপ বিশ্বাসের যেভাবে হস্তক্ষেপ আপনারা যেভাবে ওপেনলি বলছেন, বা যেভাবে এর আগেও দেখা গেল কি মুখ্যমন্ত্রী নবান্নে যে সব পরিস্থিতিকে সামলানো হয়েছে, তো আপনাদের যে একটা আর্টিস্টদের ফর্ম আছে, যে গিল্ড আছে, গ্রুপ, যে তারা কেন এখনো চুপ বসে আছে, যে কেন তারা এখনো কোনো স্টেপ নিচ্ছে না বা অ্যাকশন নিচ্ছে না? এই ধরনের এত বড় বড় অভিযোগ যে স্বরূপ বিশ্বাস নাম নিয়ে বলা হচ্ছে, তার এগেইনস্টে কেন নিচ্ছে না? দেখুন, আমি এই বিষয়ে একটা স্পষ্ট কথা বলি, সেটা হচ্ছে যে আর্টিস্ট ফোরাম তারা এই ফেডারেশনের হাতে তালুর মধ্যে নিজেদের সমর্পণ করেনি, বা তারা বুঝতে পেরেছিল, যেটা হয়তো সহজ সরল অন্যান্য যে টেকনিশিয়ানস ভাইদের যে গ্রুপ আছে, ফেডারেশন একটা গুরুত্বপূর্ণ জায়গা। যেমন পশ্চিমবঙ্গে পুলিশ মন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ চেয়ার, স্বাস্থ্যমন্ত্রী যেমন গুরুত্বপূর্ণ চেয়ার, কিন্তু সেই চেয়ারে ভুল লোক বসবার জন্য একাধিক ক্ষতি হয়ে যাচ্ছে। একজন ডাক্তারের প্রাণ চলে গেল এবং প্রমাণ লোপাট হয়ে গেল, তো তাহলে চেয়ারটা ভুল নয়। ঠিক তেমন ফেডারেশন ভুল নয়, অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু ফেডারেশনে তারাই বসতে পারবে যারা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রীর যে গোপন উদ্দেশ্য রয়েছে থ্রেড কালচারের, সেটাকে যারা অত্যন্ত যত্নের সঙ্গে পরিচালনা করতে পারবেন। এই যে আর্টিস্ট ফোরাম সম্বন্ধে বলছো, আর্টিস্ট ফোরামেরই তো সুদীপ্তা বিদীপ্তা এসেছিল, আর সকাল থেকে তো ওরাই তো আমরা সব আর্টিস্ট ফোরাম, আমরা সবাই তো আর্টিস্ট ফোরামের সদস্য। আর্টিস্ট ফোরামে এখনো পর্যন্ত আর্টিস্ট ফোরাম এবং সিনেটাল ওয়েলফেয়ার ট্রাস্ট, সিনেটাল ওয়েলফেয়ার ট্রাস্ট হচ্ছে একটা অ্যাসোসিয়েশন, আমাদের বহু বছরের ট্রাস্ট, বহু বছরের আমরা শুরু করেছিলাম অনেক, সেই ওরা একমাত্র সমস্ত মানুষদের যারা বৃদ্ধ আর কাজ নেই কম নেই, তাদের একটা পেনশন বলো এই বলো খাওয়া দাওয়া অনেক কিছু ব্যবস্থা করে তাদের। এবং সিনেটাল ওয়েলফেয়ার ট্রাস্টকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোনো রকম ভাবে সহযোগিতা কিচ্ছু করে না, কারণ ওরা নাকি পুরনো আসলে কথা শুনে চলে এই তালিবানি যে সিস্টেম, তেল মারতে যায় না, ওরা সন্দীপ ঘোষকে তেল দেবে না। হ্যাঁ তেল আবার আর্টিস্ট ফোরামের মধ্যে কিন্তু এরকম নেই। আর্টিস্ট ফোরামে কিন্তু যারা মেম্বার্স আছেন, যারা কমিটিতে আছেন, আমি যেমন একটা জিনিস করেছিলাম, আমি এইসব নীতিগুলোতে আমার অদ্ভুত, মানে হয়তো বোকাই হতে পারে, অদ্ভুত নীতি ছিল। আমি যেই মুহূর্তে রাজনীতিতে জয়েন করলাম 2015 সালে, প্রথম আর্টিস্ট ফোরামের মিটিং এ গিয়ে বললাম যে আমি আর এই গভর্নিং বডিতে আমি থাকতে পারি না, বিকজ আমি একটা এখন প্রত্যক্ষভাবে রাজনীতিতে যুক্ত হয়ে গেলাম, আমি মাঠে ময়দানে রোজ লড়ছি, আমি সেইখানে একটা আর্টিস্ট ফোরামে চেয়ারে বসে থাকতে পারি না। আমি আর্টিস্ট ফোরামের মেম্বার থাকবো, আমি ফাউন্ডার মেম্বারদের মধ্যে একজন, তো আমি নিচে বসবো, কিন্তু ওখানে যে মঞ্চটা হচ্ছে যে কমিটি মিটিং মেম্বারসরা বসেছে, আমি একসময় সেক্রেটারি ছিলাম, 2 বছর চালিয়েছি আর্টিস্ট ফোরাম আমরা, তো আমি ওখানে আর বসবো না। এই যে যারা পলিটিক্সের সঙ্গে ডাইরেক্টলি যুক্ত, তাই তো কোথাও না কোথাও একটা মানসিক ভাবে তারা যুক্ত হয়ে থাকে, তো সেখান থেকে তারা যদি পদটা থেকে সরে যায়, এবং যারা পলিটিক্যালি ভেতরে তো সবার পলিটিক্স, কিন্তু যারা
সামনে পলিটিক্স করে না, তারা যদি এসব গভর্ন করে বডিগুলোকে, তাহলে বডিগুলো অনেক ভালো থাকে। আমি বলছি এই স্বরূপ বিশ্বাস লোকটা, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটুকু সাহস আর ক্ষমতা থাকে, এই স্বরূপ বিশ্বাস লোকটাকে সরিয়ে দিক, উনি সরিয়ে দিক স্বরূপ বিশ্বাস লোকটাকে, যদি এতটুকু চিলতে ফোটা ওনার ক্ষমতা বেঁচে থাকে, সরিয়ে দিক স্বরূপ বিশ্বাসকে। অরূপ স্বরূপের ওখান থেকে একদম হাওয়া করে দাও, ভাই তুমি এমএলএ জায়গাটা করো, এমএলএ কাজ করো, তোমার এখানে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকতে হবে না। দেখুন এই ঘটনাটা টলিউডের যারা এই সন্দীপ ঘোষ রয়েছেন, আমার নিজের বিশ্বাস রয়েছেন এই অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস টলিউডের সন্দীপ ঘোষ কে বা কারা খুব ভালো চেনেন। আপনারা জিজ্ঞাসা করবেন তাদের, এবং মাননীয় মুখ্যমন্ত্রীও তিনিও চেনেন এবং জানেন। ঘটনাটা হচ্ছে যে এদের জন্যই যারা ইন্ডাস্ট্রির কোনো কাজের সঙ্গে জড়িয়ে থাকে না, এই ফিল্ম ইন্ডাস্ট্রি, টিভি ইন্ডাস্ট্রি, ওয়েব সিরিজ ইন্ডাস্ট্রি, তারা নিজেদের ক্ষমতায়, নিজেদের যোগ্যতায় যেভাবে তারা নিজেদের একে অপরের পেটে ভাত দেয় বা মানুষের মনের খাবারটুকু দেয়, সেখানে এই বিশ্বাসের বিন্দুমাত্র ছোঁয়া নেই, পুরোটাতেই অবিশ্বাস রয়েছে। কিন্তু মুশকিলটা হলো, যেমন পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করব বলে আজও করলেন না, অন্তত যতক্ষণ আমরা কথা বলছি, ঠিক তেমনই কিন্তু যতক্ষণ না মানুষের সম্মিলিত প্রতিবাদ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরা কোনো রকমেই চেয়ার ছাড়বে না, যে চেয়ারে নাম, সম্মান, ক্ষমতা এবং অর্থ লুকিয়ে রয়েছে। প্রতিবাদ আমাদের অবশ্যই করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত কিছু জানবার পর এটা 2018-তে এর থেকে অনেক বড় একটা আন্দোলন হয়েছিল, তখন দীর্ঘদিন স্ট্রাইক চলেছে, সেই সময় তো একই রকম নাম আমরা উঠে এসছে দেখতে পেয়েছি। আমার মনে হয় টলিউডের যে সন্দীপ ঘোষ রয়েছে, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, তাদের খুব ভালো করে চেনেন। আচ্ছা একটা জিনিস আমাকে বলবি, আজকে এফআইআর হয়ে গেল, এত চেষ্টা চরিত্র করে শেষে এফআইআর হলো, এফআইআর বলে কপি দেবো না, এফআইআর কপি দেওয়া যাবে না এরকম না, আমি শুনেছি আরো কয়েকজন নাম অ্যাড হয়েছে বা হয়নি, 11 জনই হতে পারে, তো যে কজনই হোক, এফআইআর এ কি আপনি ধারা দিলেন, এফআইআর এ কপি ইটস এ পাবলিক থিং, ফ্যামিলি লোকের কাছে তখনই দিয়ে দেওয়ার কথা। নতুন যে বিএনএস এর কানুনে ওটা দেওয়া এবং শুধুমাত্র নেওয়া উচিত ছিল, যে এত দেরি হলো কেন এখনো অবধি? দেখুন, কালকে রাত্রিবেলা ঘটনা ঘটবার পর থেকে এখন 5টার সময় এফআইআর হয়েছে। আমাদের দেশের নিয়ম অনুযায়ী আমি যদি সেই অঞ্চলে নাও থাকি, বা হয়তো আমি কথায় বলছি যে কেউ আমায় আহত করলো বা আমাকে একটা পিঠে ছুরি বসিয়ে দিল, আমি প্রাণ বাঁচাতে গিয়ে কোনো একটা জায়গায় ছুটতে ছুটতে চলে গেলাম, সেইখানে যে থানা থাকবে আমি সেইখানেই আমি আমার এফআইআর দায়ের করতে পারি। তারপর কার কোথায় বাড়ি, ঠিকুজি গোষ্ঠী, সেটা ট্রান্সফার হবে। কিন্তু সেটা না করে গতকাল রাত্রিবেলা থেকে যেভাবে এই টাইম কিলটা করা হলো এবং হেনস্থা করা হলো, তাতে পশ্চিমবঙ্গে পুলিশ মন্ত্রীর নির্দেশে চলা থানার পুলিশ অফিসাররা প্রমাণ করলেন যে তারাও ওই একই রকম ভাবে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের মতো একই ফর্মুলায় তাদের উপরের মালিকের নির্দেশে চলে আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন এবং শাসকের আইনকেই পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানাবার জন্য ব্যবহার করছেন, যাতে এই সময় নষ্ট করার মধ্যে দিয়ে যাদের ক্ষতি হয়েছে হয় তাদের কিনে নেওয়া যায় বা ম্যানেজ করে নেওয়া যায়, বা এফআইআর